বয়সগুলো একটু করতে হবে। আর এক্সামিনেশন রিলেটেড দুইটা, একটা হয় হচ্ছে হার্নিয়া হবে অথবা হাইড্রোসিল হবে। সোয়েলিংগুলোর ক্ষেত্রে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে এটা কতদিন ধরে হয়েছে, এই কথা বলিস না। এটা কতদিন ধরে, আপনার কতদিন ধরে এটা হলো? 6-7 মাস ধরে। প্রথমে ছোট ছোট ছিল, তারপরে আস্তে আস্তে বড় হচ্ছে। আচ্ছা, আপনি কোনো কী কাজ করেন? আপনি কৃষি কাজ করেন? বেশি ভারী জিনিসপত্র ওঠানো লাগে এরকম কোনো কাজ করেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে ওনার পেশাটা জিজ্ঞেস করতে হবে। কারণ যদি হেভি ওয়েট লিফটার হয়, হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে অনেক বেশি ওজনের জিনিসপত্র ওঠানামা করে, বিশেষ করে লেবার টাইপের, হ্যাঁ, ওদের হচ্ছে যে যখন বেশি ভারী জিনিস উঠায় তখন ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বাড়লে পারে এই বয়স্ক মানুষদের ক্ষেত্রে মূলত হার্নিয়া হয়টা হচ্ছে ডিরেক্ট হার্নিয়া, মানে অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসেলগুলো, এই মাসেলগুলো উইক হয়ে যায়। উইক হয়ে গেলে ওই যে আমরা যে মেল পেশেন্টের যে টেস্টিসটা আমার ভিতরে স্পোর্টামে আসছে, ওটাতে পেরিটোনিয়াম ফোল্ড করে নিয়ে গেছে, হ্যাঁ, ওইটা প্যাটার্ন থাকে না, হ্যাঁ, অবলিটারেটেড হয়ে যায়। কিন্তু যখন বয়স বেশি হয় তখন এই যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়লে ওইটা দেখা যাচ্ছে আস্তে আস্তে আবার প্যাটার্ন হওয়া শুরু করে, তখনই হচ্ছে এই হার্নিয়া অথবা হাইড্রোসিল ডেভেলপ করে। কাশি আছে আপনার, দীর্ঘদিন ধরে যদি যক্ষার পেশেন্ট হয় বা কোনো রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ইনফেকশন এরকম পেশেন্ট থাকে, তাইলে দেখা যাচ্ছে অতিরিক্ত সবসময় যদি কাশে, ক্রনিক কফ, হ্যাঁ, থাকলে দেখা যাচ্ছে কাশি হলে কী হয়, প্রেশার বাড়ে যায়, ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার, তখন দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে পেশেন্টগুলোর ক্ষেত্রে হার্নিয়া অথবা হাইড্রোসিল হয়। তাহলে কী কাজ করে, তার হচ্ছে কোনো কাশি এরকম কোনো সমস্যা আছে কিনা, আর পায়খানার শক্ত, হ্যাঁ, ক্রনিক কনস্টিপেশন থাকলে দেখবেন যে যদি পায়খানা ক্রনিক কনস্টিপেশন হইলে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেশি দিয়ে তাহলে তার ডেফিকেশন করতে হয়। ওই সময় দেখা যাচ্ছে এই বয়স্ক মানুষদের ক্ষেত্রে এরকম হইতে পারে। তাহলে তার পেশা কি, তার আপনার হচ্ছে যে কোনো ডিজিজ আছে কিনা, সেটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ডিজিজ আছে কিনা, কাশি এই টাইপের কোনো সমস্যা আছে কিনা, আর হচ্ছে ক্রনিক কনস্টিপেশন আছে কিনা, ক্রনিক কফ, ক্রনিক কনস্টিপেশন, আর হচ্ছে কি অকুপেশনটা। আর এটা কোন সাইডে এটা একটু জিজ্ঞেস করে নিতে হবে যে এই পাশে শুধু না, আমি তো দেখবো এটার সঙ্গে ওনাকে জিজ্ঞেস করে নিতে হবে যে এই এক পাশে আছে কিনা, আর এটা কতদিন ধরে, এটা যে ব্যথা হয়, ব্যথা আছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে। ব্যথার ক্ষেত্রে কী আমি বুঝবো, যদি হার্নিয়ার আমরা ক্লাসিফিকেশন, হার্নিয়ার টপিক করানো হয়েছে কি, হার্নিয়া হাইড্রোসিল টপিক করানো হয়েছে, রোহিন হার্নিয়া শুরু করছে লেকচার ক্লাসে। আচ্ছা, এখানে দেখবেন যে হার্নিয়ার ক্ষেত্রে একটা কথা আছে, স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়াটা হচ্ছে এরকম অতিরিক্ত পেইন নিয়ে আসবে পেশেন্ট। স্ট্র্যাঙ্গুলেশন বলতে ওই জায়গায় যে কন্টেন্টগুলো ওইটা ইম্প্যাক্ট হয়ে গেছে, তখন হচ্ছে ওই জায়গাতে ভাস্কুলার কম্প্রোমাইজ হওয়ার ফলে ওই জায়গাতে ইসকেমিক চেঞ্জ আসলে তখন দেখা যাচ্ছে পেশেন্ট এতক্ষণ কি দেখলেন আপনারা? হ্যাঁ, 5th ইয়ার তো অনেকজন এখানে ছিল। কতজন আপনারা? কি দেখতে বলছেন? যারা দেখে গেছে ওনাদের বলেন, এখন আমি পড়াচ্ছি, ওনাদের কাছ থেকে শুনে নেন। আপনারা 4-5 জন না শুধু, বাকিজন দেখে গেছে না? হ্যাঁ, বলেন যে পড়াচ্ছে, পড়ানোর সময় যখন দেখবো তখন তাইলে কোথায় জানছিলাম? স্ট্র্যাঙ্গুলেশন হার্নিয়া, তাহলে এরকম হতে সিভিয়ার পেন, হ্যাঁ, নিয়ে আসতে পারে। এই পর্যন্ত আমাকে কথা, মানে আপনাকে পেশেন্টের ইন্সপেকশন এক্সামিনেশন শুরু করার আগে পেশেন্টের কাছ থেকে এই কথাগুলো শুনে নিতে হবে যে তার এরকম কোনো সমস্যা আছে কি না। এখন পেশেন্টকে আমরা কী করবো, যে আমার ইন্সপেকশনে যাবো। হ্যাঁ, ইন্সপেকশনে যাওয়ার আগে একটু দাঁড়াতে পারবেন? আচ্ছা, আসে ইনগুইনোস্কোটাল সোয়েলিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম পেশেন্টকে আমি একটু দাঁড় করাই নেব। ইন্সপেকশনটা হবে দাঁড় করাই নেই, এই সাইডে একটু দাঁড় করাই, আপনি আমার দিকে ঘুরে শুধু আমি অন্য কষ্ট বের করবো। আমরা এইভাবে দেখাচ্ছি এই কারণে যে পেশেন্ট একটু হেজিটেট ফিল করতেছি। হ্যাঁ, আপনি যখন এক্সামিনেশন করবেন
যখন আপনার প্রব পরীক্ষার সময় বা ওয়ার্ক ফাইনালের সময় তখন আমরা পেশেন্টকে সেভাবে আগে থেকে প্রিপেয়ার করে রাখবো। পেশেন্টকে আমরা দেখবো কীভাবে, এটা হচ্ছে জাস্ট এখানে একটু হাত ধরে নিতে, লুঙ্গি পরে থাকবে, লুঙ্গি এরকম করে খুলে এরকম করে ধরতে বলবে, তাহলে এই পার্টটা ভিতরের দিকে এরকম কার হয়ে থাকবে, তাহলে পুরোটাই দেখা যাবে। হ্যাঁ, লুঙ্গি এরকম করে পেশেন্টকে ধরতে বলবে। হ্যাঁ, তাহলে এই জায়গাতে ছাড়ে দিন, আমি দেখতেছি। আপনি ইন্সপেকশন দেখলেন কোন পাশে আছে, লেফট পাশে। আপনি এই বরাবর একটু নিচের দিকে যাবেন। হ্যাঁ, ওই আই লেভেলে দেখবেন, এই পাশ থেকে দেখবেন, দেখে এক সাইডে, তো লেফট পাশে আসতে তাহলে আমি লেফট সাইড থেকে দেখবো। হ্যাঁ, আর রাইট সাইডে থাকলে রাইট পাশ থেকে দেখবেন। দেখে আপনি ইন্সপেকশন দেখলেন, দেখে কি দেখলেন যে ওই যে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া যদি এরকম থাকে, হ্যাঁ, বা কোনো এখানে দেখে স্কিনের চেঞ্জ থাকবে তখন, হ্যাঁ, দেখে রেডনেস থাকতেছে বা গ্যাংগ্রিনা যদি হয়ে যায়, দেখা যাচ্ছে কালো হয়ে গেছে, হ্যাঁ, এরকম কোনো স্কিন চেঞ্জ আছে কিনা। আর হচ্ছে পেশেন্টকে বলবেন হচ্ছে একটু কাশি দিতে, এটা ভিজিবল কাপ ইম্পালস বলে। হ্যাঁ, আপনি একটু কাশি জানতে চাচ্ছেন, দেখেন এই জায়গাতে যদি হার্নিয়া হইতো, হ্যাঁ, তাহলে কাপ ইম্পালসটা পজিটিভ হইতো, মানে এই জায়গাতে একটা সোয়েলিং প্রোট্রুশন পাওয়া যাবে। আর কাশিটা দিতে বলবেন কী হবে, সাপোজ মনে করেন যে উনি স্যার, হ্যাঁ, আমি পেশেন্টকে এইভাবে এইদিকে ঘুরাবো না, এইদিকে ঘুরাবো, মানে কাশি দেওয়ার পরে যদি কোনো স্পোটাম বের হয় যেন অন্য পাশে পড়ে, হ্যাঁ, এই জন্যই শুধু, অন্য কোনো কারণ না। তাইলে স্যারের দিকে আমি পেশেন্টকে ডিরেকশন করবো না, পেশেন্ট অপোজিট দিকে ডিরেকশন করবো। এরপরে হচ্ছে আপনি ইন্সপেকশন এটুকু পর্যন্ত ইন্সপেকশন দেখলেন, দেখার পরে আপনি পালপেশনে দেবেন। পালপেশনে যা কি দেখবেন যে টেম্পারেচারটা, এই জায়গার টেম্পারেচারটা দেখে নেবেন যে টেম্পারেচারটা কেমন। আমি নর্মাল জায়গাটা দেখবো, দেখার পরে অ্যাবনর্মাল জায়গাটা দেখবো। তারপরে হচ্ছে পেইন আছে কিনা, পেইনটা হচ্ছে হাত দিয়ে প্রেস করলেই দেখা যাচ্ছে যে পেশেন্ট যদি পেইন থাকে তাহলে পেশেন্টের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হবে। আর আমি তো আগে থেকে শুনেও নিচ্ছি যে পেশেন্টের পেইন আছে কিনা, তাহলে টেন্ডারনেসটা দেখে নেবেন। এরপরে পালপেশনের সময় যায় আমি প্রথমে এই যেগুলো একদম স্কোটাল সোয়েলিং, এটা তো স্কোটাল সোয়েলিং, ইঙ্গুইনাল স্কোটাল না কিনা। ইঙ্গুইনাল হলে এই দিকেও ফুলে থাকতো, হ্যাঁ, এটা ইঙ্গুইনাল রিজন না, এদিকে ফুলে থাকতো, এটা কিন্তু শুধু স্কোটাল সোয়েলিং হলে দেখেন আমি প্রথমে এক্সামিনেশনটা করবো হচ্ছে গেট অ্যাবভ দ্য সোয়েলিং। হ্যাঁ, এইটাকে গেট অ্যাবভ দ্য সোয়েলিং টেস্ট করবো। এটা কি, এই যে আমি দুই হাত এরকম করে 2 অথবা 3 আঙ্গুল ভিতরের দিকে দিব, আর থামটা আমি সামনের দিকে দেবো, নিয়ে স্পারমাটিক কর্ড, আমার টার্গেট হবে স্পারমাটিক কর্ড ফিল করা যায়। এই দেখেন স্পারমাটিক কর্ড ফিল করা যায়। আসেন এই পাশে আসেন, দেখেন দেখেন স্পারমাটিক কর্ড ফিল করতে পারতেছেন সোয়েলিংয়ের উপরে একদম। রব ছিলেন না, রব, হ্যাঁ, ওইটার দেখেন ছোটো ছোটো এরকম মনে হয়, এটা হচ্ছে স্পারমাটিক কর্ড। হ্যাঁ, তাইলে যদি আমি স্পারমাটিক কর্ড ফিল করতে পারি তাইলে আমার মোটামুটি ডায়াগনোসিস হয়ে যায়, সেটা হচ্ছে হাইড্রোসিল। হ্যাঁ, কারণ হার্নিয়ার ক্ষেত্রে আমি স্পারমাটিক কর্ড ফিল করতে পারবো না, কারণ স্পারমাটিক কর্ড সহকারে কোনো কন্টেন্ট আসবে, তখন এই কন্টেন্টের জন্য আমি স্পারমাটিক কর্ড ফিল করতে পারবো না। হ্যাঁ, যদি এরকম গেট অফ দ্য সোয়েলিং আমি টেস্ট পজিটিভ পাই, মানে স্পারমাটিক কর্ড ফিল করতে পারলাম, তাইলে তখন আমাকে এই জায়গাতে আরও দুটো এক্সামিনেশন করে নিতে হবে। এই জায়গাতে ধরে আবার একটা পেশেন্টকে কাশি দিতে বলতে হবে। এটা কি পালপেবল কাপ ইম্পালস, হ্যাঁ, পালপেবল কাপ ইম্পালস আছে কিনা। প্রথমে দেখলেন আপনি হচ্ছে কি ইন্সপেক্টর, হ্যাঁ, ভিজিবল কাপ ইম্পালস আছে কিনা। এরপর হচ্ছে পালপেশন করলেন, পালপেশনে তখন আবার কাশি দিতে বলতে হবে। তারপরে দেখতে হবে হচ্ছে ট্রান্সলিমিনেশন টেস্ট আর হচ্ছে ফ্ল্যাক্সুয়েশন টেস্ট। ট্রান্সলিমিনেশন টেস্টটা কি, আচ্ছা আপনি শুয়ে পড়েন, কষ্ট দিলাম। আপনার কালকে অপারেশন হবে না, কালকে কি হবে বলছে? আচ্ছা, কালকে সম্ভবত হতে পারে। তাহলে আপনাকে ট্রান্সলিমিনেশন টেস্ট হচ্ছে ফ্ল্যাক্সুয়েশন টেস্ট। ট্রান্সলিমিনেশন টেস্ট আমরা বলছি না আগে, যে কোনো সোয়েলিংয়ের ক্ষেত্রে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইট ধরতে হবে, আর এক পাশ থেকে ওই যে আপনার ফানেল যেটা আছে, হ্যাঁ, এই যে আপনার এক্সরে ফিল্মটা যেটা বানায়, তাইলে এই যে এই সোয়েলিংয়ের ক্ষেত্রে মনে করেন যে এখানে সোয়েলিং এভাবে ধরে আছে, তাইলে আপনি এই পাশ থেকে লাইট ফোকাস করলেন, অথবা এই পাশ থেকে আপনি হচ্ছে দেখলেন, হ্যাঁ, ফানেল দিয়ে দেখতেছেন, এই পাশ থেকে সুবিধা হবে। ফ্রন্ট সাইডে আপনি ফানেল দিলেন আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো এক পাশ থেকে আপনার লাইট ফোকাস করলেন। যদি আপনি দেখা যাচ্ছে লাইটটা পাস করে যাচ্ছে, হ্যাঁ, রেটা যদি আপনি দেখতে পান, তাইলে আরও কনফার্ম হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোসিল। হাইড্রোসিলের কারণ হচ্ছে ফ্লুইড থাকে, হ্যাঁ, হাইড্রোসিলের ফ্লুইড কিন্তু স্টেরাইল, যদি না ওটা সে ইনফেক্টেড হয়। ইনফেক্টেড না হলে কিন্তু ওই ফ্লুইড স্টেরাইল, ওটা জীবাণু থাকে না ওইটা। তাইলে এটা হচ্ছে ট্রান্সলিমিনেশন টেস্ট। আর ফ্ল্যাক্সুয়েশন টেস্টটা কি, ফ্ল্যাক্সুয়েশন টেস্ট ওই যে যদি বড় হয়, এটা অনেক বড়, এটার ক্ষেত্রে আমাকে 2 হাতে এই কয়েকটা আঙ্গুল ইউজ করতে হবে, আর যদি ছোটো হয় তাহলে শুধু 2 আঙ্গুল দিয়ে ইউজ করতে হবে। যেমন হচ্ছে, আচ্ছা দেখি আপনি
দেখেন এই যে এইটা যদি সোয়েলিং হয় এরকম সোয়েলিং, তাহলে আমি 2 আঙ্গুল দিয়ে ফিল করতে পারবো না, 2 পাশে 2 আঙ্গুল। আর যদি বড় হয় তাহলে আমাকে 2 হাতের কয়েকটা আঙ্গুল দিয়ে এক পাশে আমরা বলছি না ক্রসলি, এক পাশে প্রেস করবো এরকম করে, আর এক পাশে ফিল করবো, আর এক পাশে প্রেস করলে এই পাশ দিয়ে ফিল করবো যে ট্যাক্সেশন টেস্ট পজিটিভ কিনা। এর ক্ষেত্রে ট্যাক্সেশন টেস্ট পজিটিভ হবে, কারণ হচ্ছে এটা একটা সিস্টিক সোয়েলিং আমি দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি, এটার পুরো একটা বাউন্ডারি আছে। কিন্তু হার্নিয়ার ক্ষেত্রে আমি বাউন্ডারি পাবো না, কারণ হচ্ছে এক আপার ইনটা একদম অ্যাবডোমিনের ভিতরে, বুঝতে পারছেন? তাহলে ট্রান্সলেশন টেস্ট আর হচ্ছে ফ্ল্যাক্সেশন টেস্ট আর গেটওয়ে অফ দ্য সোয়েলিং, এই কয়েকটা টেস্ট করলে আমি হাইড্রোসিল কনফার্ম করতে পারবো। এরপরে যদি হার্নিয়া হয়, হার্নিয়ার ক্ষেত্রে আমি কী পাবো? এটাতে আমি যখন দেখলাম তখন পাইলাম হচ্ছে গেটওয়ে অফ দ্য সোয়েলিং টেস্টটা নেগেটিভ, কারণ হার্নিয়ার ক্ষেত্রে আমি স্পার্মেটিক কর্ড ফিল করতে পারবো না, কারণ গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, সোয়েলিংয়ের গেট উপরের অংশটুকু আমি ফিল করতে পারতেছি। হাইড্রোসিল হচ্ছে স্পোটামে থাকে, হ্যাঁ স্পোটামে। যদি বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আপনার কনজেনিটাল হাইড্রোসিল, কনজেনিটাল হাইড্রোসিলটা কি একদম পুরা আপনার এই টেস্টিসের যে পাথওয়ে, এই পুরো ডিপ রিং, এই সুপারফিশিয়াল রিং, এই পুরোটা একদম প্যাটার্ন থাকে, হ্যাঁ পুরোটাতে ফ্লুইড থাকে। তারপরে ফ্লুইড প্রেস করলে তো ফ্লুইড উপরে উঠে যাবে বা নিচের দিকে নামা যাবে, তারপরে আমি স্পার্মেটিক কর্ড ফিল করতে পারবো। কিন্তু হার্নিয়ার ক্ষেত্রে হয় কি কন্টেন্ট যাবে। হার্নিয়া হাইড্রোসিলের মূল পার্থক্যই হচ্ছে হার্নিয়ার ক্ষেত্রে কন্টেন্ট যাবে, অ্যাবডোমিনাল ওয়ালে হয় সেটা ওমেন্টাম যেতে পারে, ফ্ল্যাট হতে পারে, গার্ড হতে পারে, এগুলো যায়। আর হচ্ছে আপনার হাইড্রোসিলের ক্ষেত্রে পেরিটোনিয়াল যে ফ্লুইড কালেকশন হয়, এই ফ্লুইডগুলো ডিপেন্ডেন্ট পার্ট, এই দিকে যখন একটা নালি থাকবে তাহলে ডিপেন্ডেন্ট পার্ট পানির ধর্ম নিচের দিকে যাবে, নিচের দিকে যায় জমা হবে। এটাই হচ্ছে হাইড্রোসিল আর হার্নিয়ার মূল পার্থক্য। তাহলে হার্নিয়া যদি আমি এক্সামিনেশন করতে যাই তাহলে গেটওয়ে অফ দ্য সোয়েলিং টেস্ট পজিটিভ পাবো না, কারণ হচ্ছে কন্টেন্টটা আমার এই পাশ থেকে গেছে, পেটের ভিতর থেকে গেছে। তাহলে আমি এই কন্টেন্টের শেষ মাথা একটা পাইছি, হ্যাঁ, যে হয়তো বা বটম অফ দ্য স্ক্রোটামে গেছে বা হচ্ছে আপনার এই যে রুট অফ দ্য পেনিসের দিকে আছে, কিন্তু আপার ইনটা পাবো না, আপার ইনটা পেটের ভিতরে। তাইলে এই অবস্থায় আমি সোয়েলিংয়ের উপরে গেট অ্যাবভ দ্য সোয়েলিং মানে উপরের পার্টটা আমি ফিল করতে পারবো না। এই জন্যই বলা হয় হচ্ছে গেট অফ দ্য সোয়েলিং টেস্ট নেগেটিভ হার্নিয়ার ক্ষেত্রে। আর তারপরে হচ্ছে হার্নিয়া যদি আপনি বুঝতে পারলেন যে গেটওয়ে অফ দ্য সোয়েলিং টেস্ট নেগেটিভ হলো, তখন আপনি কী করবেন? ওই যে ট্রান্সলেশন টেস্ট আর হচ্ছে ফ্ল্যাক্সেশন টেস্ট, ট্রান্সলেশন টেস্টটা করা যেতে পারে, কিন্তু ফ্ল্যাক্সেশন টেস্ট করতে পারবেন না, কারণ ফ্ল্যাক্সেশন টেস্ট করতে দুই পাশের ইন পাইতে হবে। আপনি কি হার্নিয়ার ক্ষেত্রে আপনি ইন পাবেন না, তখন পেশেন্টকে এই যে দাঁড়ানো অবস্থায় আপনি ট্রান্সলেশন টেস্টটা করে নিলেন, গেটওয়ে অফ দ্য সোয়েলিং টেস্টটা দেখে নিলেন, ভিজিবল কাপ ইম্পালসটা দেখলেন, তারপর হচ্ছে পারফেবল কাপ ইম্পালসটা দেখলেন, এরপরে এসে পেশেন্টকে আবার ইম্পালস সহায় দিতে হবে, দিয়ে এই যে এই জায়গাটা আমি আর বের করবো না, একটু পাটা সোজা করে দিচ্ছি, সোয়েলিং এই বরাবর থাকবে, এই বরাবর সোয়েলিং থাকবে, এই বরাবর সোয়েলিং যদি থাকে তাহলে সেটা হচ্ছে যদি এই জায়গাতেই সোয়েলিংয়ের শেষ মাথা থাকে। হার্নিয়ার ক্ষেত্রে শেষ মাথা আমি পাবো, হ্যাঁ হাইড্রোসিলের ক্ষেত্রে শেষ মাথাও পাবো, আবার ইনটাও পাবো। তাইলে যদি এই জায়গাতে থাকে তাহলে কি এটা একটা কথা মনে রাখবেন যে একদম তলানি মানে বটম অফ দ্য স্ক্রোটাম, স্ক্রোটামের শেষ মাথা পর্যন্ত না গেলে তার বাকি অংশ যেগুলো জায়গাতে থাকবে সেগুলো হচ্ছে ইনকমপ্লিট হার্নিয়া। আর যদি বটম অফ দ্য স্ক্রোটামে পৌঁছায় তাহলে হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিট হার্নিয়া। তাহলে এই বরাবর যদি স্ক্রোটামে পৌঁছায়, স্ক্রোটামে পৌঁছানোর আগে তো এই দিক দিয়ে যাওয়া লাগবে, ডিপ রিং সুপারফিশিয়াল রিংকে যাওয়া লাগবে না, তাহলে এই দিকেগুলো সোয়েলিং থাকবে, এই পাশে হলে এই পাশ দিয়েও সোয়েলিং থাকবে। এখন পেশেন্টকে বলতে হবে যে সেটা হার্নিয়ার ক্ষেত্রে রিডিউসেবল নাকি ইরিডিউসেবল। রিডিউসেবল বলতে পেশেন্টকে বলতে হবে যে অনেক সময় দেখা যাচ্ছে ছোটো হার্নিয়ার ক্ষেত্রে আমরা দেখাবো যে পাশে একটা হার্নিয়া আছে ওটা রিডিউসেবল, যে পেশেন্ট শুইলেই দেখা যাচ্ছে যে এইটা স্পন্টেনিয়াসলি অ্যাবডোমিনাল মানে ক্যাভিটির ভিতরে চলে যায়, পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে ঢুকে যায়। যদি না যায় তাহলে দেখা যাচ্ছে ম্যানুয়ালি করতে হয়। পেশেন্ট যদি করে দেয় তাহলে তো ভালো, পেশেন্ট ইনস্ট্রাকশন দিলে পেশেন্ট অনেক সময় দেখবেন যে পেশেন্ট 6 মাস ধরে নিয়ে আসে, তো এরকম যদি হার্নিয়ার ক্ষেত্রে পেশেন্ট নিজেই বলতো যে আমার শুইলে পরে চলে যায় বা শোয়ার পরে একটু এই যে এই পাশটা আপনার এই হিপ জয়েন্ট একটু ফ্লেক্স করলে এই পাশে হলে দেখা যাচ্ছে যে ওটা পেরিটোনিয়াল ক্যাভিটির ভিতরে ঢুকে গেছে, এরকম বলে দেয়। যদি না পারে তাহলে আমার চেষ্টা করতে হবে, আমি যদি চেষ্টা করি সেটাকে মনে হচ্ছে ট্যাক্সিস করা। ট্যাক্সিস করবো কি এই যে এই জয়েন্টটা একটু হিপ জয়েন্টটা একটু ফ্লেক্স করে আমি এই ডিপ রিংটাকে একটা ফিল করে নেব। ডিপ রিংটা কোথায় পাওয়া যায়? এই যে অ্যান্টেরিয়র সুপ্রায়োরাল স্পাইন, হ্যাঁ এই যে অ্যান্টেরিয়র সুপ্রায়োরাল স্পাইন, আর এইদিকে যে পিউবিস সিম্পাইসিসের পরে কি অ্যাবডোমেন আপনার আম্বলিকাস থেকে ডিরেক্ট নিচের দিকে গেলে যে বনি প্রমিনেন্স পাওয়া যায় সেটা হচ্ছে পিউবিস সিম্পাইসিস। এর ল্যাটারালি যে প্রমিনেন্ট পাওয়া যায় সেটা হচ্ছে পিউবিক টিউবারকল। এই পিউবিক টিউবারকল আর হচ্ছে অ্যান্টেরিয়র সুপ্রায়োরাল স্পাইন, এইটার যে একটা ইমাজিনারি লাইন টানবো, এর মিড পয়েন্ট থেকে 1.25 সেন্টিমিটার অ্যাভব, যদি এই
এই জায়গাতে হচ্ছে ডিপ রিং পাওয়া যায়। এই ডিপ রিংকে আমি প্রথমে ফিক্সড করব, করার পরে আমি ডিপ রিং প্রেশারটা উইথড্র করব, তারপরে আমি এই পাশ থেকে কন্টেন্টটা আপনার অ্যাবডোমিনাল ক্যাভিটির দিকে দেওয়ার জন্য প্রেস করব। যখন প্রেস করব তখন আমি প্রেশারটা এটা উঠায় নিব। আবার যখন আমি আপনার এই দিক থেকে প্রেশার যখন আমি কমায় দেবো তখন এখানে ফিক্স করবো। কারণ কি, আমি যতটুকু ভিতরে দিচ্ছি ওইটা যেন আবার ভিতরের দিকে আর বাইরের দিকে না আসে, এই জন্য ডিপ রিংয়ে হাত দিয়ে তারপরে এইটা আমি ভিতরের দিকে দেওয়ানোর চেষ্টা করবো। যদি দেওয়া যায় তাহলে তো রিডিউসেবল, আর যদি না পারা যায় তাহলে সেই হার্নিয়াটা হচ্ছে ইরিডিউসেবল। আর হচ্ছে একটা হচ্ছে অকাল হার্নিয়া। অকাল হার্নিয়াটা হচ্ছে দেখা যায় আলট্রাসাউন্ড করলে তবে দেখা যায়। আরেকটা হচ্ছে আপনার স্ট্র্যাঙ্গুলেটেড, যেটা বললাম। একটা অবস্ট্রাক্টেড হার্নিয়ার ক্ষেত্রে ওই সেম ভাস্কুলার কম্প্রোমাইজ হবে না, কিন্তু আপনার ওই কন্টেন্টটা ওই জায়গাতেই সবসময় থাকবে। আর এটা গ্যাংগ্রিনাস, এটা হচ্ছে যে আপনার ওই যে স্ট্র্যাঙ্গুলেটেডের পরের স্টেপ, যখন ওই কন্টেন্টটা হচ্ছে গ্যাংগ্রিন ডেভেলপ করে যায়। এখন হচ্ছে এই যখন আপনি শোয়া নিলেন, এরপরে আমার কয়েকটা টেস্ট করতে হবে। এই জায়গাতে এসে আমাকে ডিপ রিংটা ফিক্স করতে হবে। ডিপ রিং যে কোনটা সেটা বললাম, ডিপ রিংয়ে আমি এরকম করে হাত দিব, দিয়ে এই জায়গাটা এই পাশে হয়, হ্যাঁ এটা কি লেফট পাশ না, তাহলে আমাকে লেফট সাইড দিয়ে এই লেফট থাম দিয়ে ফিক্স করতে হবে। পরে আমি প্রেস করার পর ডিপ রিং অক্লুড করব। এটার নামে হচ্ছে ডিপ রিং অক্লুশন টেস্ট। হ্যাঁ, ডিপ রিংটা অক্লুড করবো, করার পরে পেশেন্টকে কাশি দিতে হবে। যদি এটা কোন ক্ষেত্রে, শুধুমাত্র রিডিউসেবল হার্নিয়ার ক্ষেত্রে, ইরিডিউসেবল ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ হচ্ছে আপনার তো কন্টেন্টটা ভিতর দিকে দিতে পারেন না। হ্যাঁ, ডিপ রিংটা অক্লুড করার পরে পেশেন্টকে কাশি দিতে বলবো। যদি আমার ডিপ রিং অক্লুশন টেস্ট পজিটিভ হয়, মানে আমি অক্লুড করছি আর এই দিক দিয়ে যাচ্ছে না, তাইলে ডিপ রিং অক্লুশন টেস্ট পজিটিভ। আর যদি আমি অক্লুড করলাম তারপরেও দেখা যাচ্ছে পেশেন্ট কাশি দিচ্ছে, কিন্তু এইদিকে আমার একটা সোয়েলিং পাওয়া যাচ্ছে, মানে আমি অক্লুড করতে পারি নাই, তাইলে দুই ধরনের হার্নিয়া হয়। একটা হচ্ছে ডিপ রিং অক্লুশন টেস্ট যদি পজিটিভ হয় তাহলে সেই হার্নিয়াটা হচ্ছে ইনডিরেক্ট হার্নিয়া। আর যদি ডিপ রিং টেস্ট অক্লুশন টেস্ট নেগেটিভ হয় তাহলে সেই হার্নিয়াটা হচ্ছে ডিরেক্ট হার্নিয়া। এইটা মনে রাখার ক্ষেত্রে আমি বলবো যে দুইটা ডি কখনো একসাথে হবে না, বুঝতে পারছেন? ডিপ রিং অক্লুশন টেস্ট পজিটিভ হলে ডিরেক্ট হবে না, মানে দুইটা ডি একসাথে কখনোই হবে না। আর ডিপ রিং অক্লুশন টেস্ট নেগেটিভ হলে তাহলে ডিরেক্ট হার্নিয়া হবে, বুঝতে পারছেন? এটা ইনডিরেক্ট হার্নিয়াটা কি হচ্ছে, ডিপ রিং দিয়ে যাচ্ছে, ডিপ রিং দিয়ে তারপর সুপারফিশিয়াল রিংয়ে যায়। আর এটা ইনডিরেক্ট হার্নিয়া। ডিরেক্ট হার্নিয়াটা হচ্ছে ইংগুইনাল ক্যানেলের পোস্টিরিয়র সারফেস দিয়ে যায়। হ্যাঁ, অ্যাবডোমিনাল ভাষা ট্রান্সভার্সাল মাসেলগুলো এগুলো হচ্ছে উইকনেস হয়, যার ফলে আপনার ইংগুইনাল ক্যানেলের পোস্টিরিয়র সারফেসে এই দিক দিয়ে যায়। তাইলে এটা হচ্ছে ডিপ রিং অক্লুশন টেস্ট। এই কয়েকটা টেস্ট মূলত এটা করতে হয়। আর কোনো কিছু বাকি আছে? বলেন। আর কোনো করে আসছিলেন আপনারা? কিছু করে আসছেন নাই, তাহলে বুঝবেন কেমন করে। এই পর্যন্তই, মোটামুটি এই পর্যন্ত পরীক্ষা করলে এই ক্ষেত্রেও কিন্তু কাশি দেওয়ার ক্ষেত্রে আপনাকে এটাই করে নিতে হবে। দেখেন, পেশেন্টকে আমি যে পাশে থাকবো সেই পাশে দরকার, এই পাশে যদি ছাড় থাকে তাহলে পেশেন্টকে এই পাশে ঘুরে নিয়ে আমি ডিপ রিং অপারেট করে কাশি দিতে বলবো। হ্যাঁ, পেশেন্টকে মুখটাই দিই। তাহলে দেখেন আমার কয়েকটা জায়গা যেগুলো করা দরকার, পয়েন্টগুলো আমি পাইলেই আমার এক্সামিনেশন শেষ করে আমি বুঝতে পারবো। সাইট পাইলাম, সাইজ পাইলাম, তারপর হচ্ছে শেপটাও এখান থেকে অতটা ইম্পর্টেন্ট না। টেন্ডারনেস, টেম্পারেচার পাইলাম। হ্যাঁ, সেটাকে ডিরেক্ট না ইনডিরেক্ট সেটাও পাইলাম। হ্যাঁ, সেটা রিডিউসেবল না ইরিডিউসেবল সেটাও পাইলাম। তারপর হচ্ছে আপনার কমপ্লিট নাকি ইনকমপ্লিট সেটাও পাইলাম। এটা ইংগুইনাল নাকি ইংগুইনোস্ক্রোটাল সেটাও বুঝতে পারলাম, কারণ হচ্ছে আমি দেখলেই বুঝতে পারবো সেটা ইংগুইনাল রিজনে যদি ফিক্স থাকে তাহলে ইংগুইনাল, আর ইংগুইনোস্ক্রোটাল মানে স্ক্রোটামের পর্যন্ত যদি যায় তাহলে সেটা হচ্ছে ইংগুইনোস্ক্রোটাল সোয়েলিং। তাহলে হার্নিয়ার ক্ষেত্রে আপনাকে ক্লাসিফিকেশনগুলো করতে হবে। যতগুলো 7টা ক্লাসিফিকেশন আছে 7টা ক্লাসিফিকেশন করবে। আর হাইড্রোসিলের হার্নিয়ার অপারেশনের নাম করতে হবে। একটা আছে হার্নিওটমি, হার্নিওগ্রাফি, হার্নিওপ্লাস্টি। হ্যাঁ, হার্নিওটমিটা একটা কেটে আপনার ইয়ে করে দেওয়া, ক্লোজ করে দেওয়া লাগে। হার্নিওগ্রাফি হচ্ছে আপনার ওই প্রোলিন দিয়ে, সুতা দিয়ে এই ডিপ রিংকে বেশি স্ট্রেংথ করে ক্লোজ করে দেওয়া লাগে। আর প্লাস্টি যেটা, সেটা হচ্ছে আপনার ওই স্যাকটাকে উপরে হচ্ছে আপনার প্রোলিন ম্যাশ দেওয়া হয়। মেশ হচ্ছে যে আপনার অপারেশন দেখছেন কি না, হার্নিয়ার আপনার যে কদিন গেছেন হার্নিয়ার অপারেশন হয়েছিল, আচ্ছা মেশ পাওয়া যায়। মেশ হচ্ছে মশারি, দেখেন মশারির নেট, ওই সেম একই স্কোয়ার শেপের একটা পাওয়া যায়। ওই স্যাকের উপরে ওটা দিয়ে মানে স্যাকটা কাটে, তারপর হচ্ছে এই আপনার ডিপ রিংয়ের উপরে ওইটা
ইয়ে করতে হয় যে যেটা রিইনফোর্সমেন্ট বলে যে আপনার এটা বিশেষ করে হচ্ছে ডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে বুঝতে বেশি করা হয়। হ্যাঁ, যে এই যে মাসেলের যে স্ট্রেংথ কমে গেছে ওইটা স্ট্রেংথটা জাস্ট বাড়ানোর জন্য। এটা হার্নিয়ার ক্ষেত্রে করবে তাহলে অপারেশন আর হচ্ছে ক্লাসিফিকেশান। আর হাইড্রোসিলের ক্ষেত্রে সেম, যে ক্লাসিফিকেশান ডেফিনেশন তো লাগবে। আর হচ্ছে হাইড্রোসিলের ক্ষেত্রেও কয়েকটা ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে ভ্যাজানাল আছে, তারপর হচ্ছে ইনফেন্টাইল আছে, ইনসিস্টেড, আর হচ্ছে আরেকটা আছে কনজেনিটাল আছে। এই কয়েকটা হাইড্রোসিলের ক্লাসিফিকেশন করবেন কোনটা কী সেক্ষেত্রে। আর হচ্ছে ট্রিটমেন্টের মধ্যে দুইটা, একটা হচ্ছে লর্ডস প্রসিডিউর আর একটা জগুলার প্রসিডিউর। হ্যাঁ, লর্ডস প্রসিডিউর এখন মোটামুটি এইভাবে করাই হয় না বলে চলে, জগুলাটাই করি আমরা। জগুলাটা হচ্ছে স্যাকটা হচ্ছে আপনার এক্সারসাইজ করতে হয়। যদি ছোটো স্যাক থাকে তাহলে পুরোটাই, আর বড়ো স্যাক হলে পার্শিয়ালি এক্সারসাইজ করতে হয়। আপনি শুধু বলবেন যে এক্সেশন অফ স্যাক অ্যান্ড ইভারশন অফ স্যাক। আপনার এই যে এরকম থলি, এটাতে পানি জমছে, হ্যাঁ, এটা আপনার কন্টেন্টটা বের করলেন, করার পরে এই জায়গাতে যদি বেশি বড় হয় থাকে তাহলে আমি অর্ধেক কাটি, হ্যাঁ, কাটে এই থলিটা পোল্টাই দিয়ে আমি সেলাই করি, তাহলে আর থলি থাকলো না, তাহলে আর আপনি ওখানে যায় আপনার ফ্লুইডটা জমা করবেন। আর কনজেনিটাল ক্ষেত্রে আপনার হচ্ছে যে হার্নিওটমিও করে দেওয়া হয়। হ্যাঁ, যেন ওই যে আপনার দিয়ে ইয়ে যাচ্ছে, ফ্লুইডটা যাচ্ছে, ওইটা যেন না যায়। হ্যাঁ, এই পর্যন্ত এক্সামিনেশন নিয়ে কোনো সমস্যা আছে না হলে আমরা ওই পাশে আপনাদের ইয়ে কখন 10:10 15 ওই যে ওই হান্ডিটা দেখায় যে রেসেবল আর